ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। তারা বলেছে, সোহরাওয়ার্দী উদ্যান আমাদের মুক্তিযুদ্ধের বিজয়ের স্মারক। 1971 সালের 16 ডিসেম্বর এখানেই পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসর জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র সংঘ, রাজাকার, নেজামি ইসলাম, আল বদর, আল শামস বাহিনী আত্মসমর্পণ করেছিল। অথচ আমরা দেখলাম স্বাধীন বাংলাদেশে এই প্রথম গণহত্যাকারী যুদ্ধাপরাধীদের সংগঠন জামায়াতে ইসলামীকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দিয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। আমরা এই সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানাই। ছাত্র ইউনিয়নের এই প্রতিবাদ জামায়াতে ইসলামী কেমন করে দেখছে? যে ফেসিবাদের সবচেয়ে বড় ট্যাগ ছিল রাজাকার এবং মুক্তিযুদ্ধ দুটোকে মুখোমুখি দাঁড় করিয়ে বাংলাদেশকে পিছিয়ে রাখা, সেরকম একটা মুহূর্তে আমরা যখন ফেসিবাদ মুক্ত হয়েছি, এরকম প্রেক্ষাপট সামনে রেখে মত এবং দ্বিমত পোষণের একটা সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশ প্রবেশ করেছে, যেখানে মানুষের মত প্রকাশের যেমন স্বাধীনতা থাকবে, দ্বিমত প্রকাশেরও সুযোগ থাকবে। আমি যারা এই দ্বিমত পোষণ করেছেন, তীব্র নিন্দা জানিয়েছেন, আমি তাদেরকে স্বাগত জানাই যে তারা এই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাবার সুযোগটুকু বাংলাদেশে পাচ্ছেন। একটা সময় আমাদের দেশে ছিল 17 বছর যে তীব্র নিন্দা প্রতিবাদ শুধু না, ফেসবুকে একটা লাইন লিখলে তাদেরকে ফাইন্ড আউট করে গ্রেপ্তার করে তাকে গুম করে নেওয়া হতো। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামী যে জনসমুদ্র নিয়ে আমরা প্রোগ্রাম সফল সম্পন্ন করেছি, দেশবাসীকে আমরা শুভেচ্ছা জানাই, অভিনন্দন, ধন্যবাদ জানাই, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আমরা যে প্রত্যাশা নিয়ে প্রোগ্রাম করেছি সেই প্রত্যাশার চেয়েও অনেক বড় প্রাপ্তি তারা শুধু জামাত ইসলামী ছাত্র শিবিরকে দেয়নি, গোটা দেশবাসীকে তারা উপহার দিয়েছে। আমাদের যে টার্গেট ছিল সেই টার্গেট অতিক্রম করে আমাদের প্রায় 350-র মতো হর্ন ছিল, সেটা কাভার হয়নি। আমাদের প্রায় অর্ধশতাধিক এলইডি ছিল, সেটাতে কাভার হয়নি। আমাদের প্রায় বলা যায় যে অর্ধেক পর্যন্ত দর্শক শ্রোতা আমাদের পুরো প্রোগ্রামটাকে তারা আসলে কাভার করতে পারে নাই। তিনি দুটো শব্দ ব্যবহার করেছেন যে আমরা একটা লড়াইয়ের মাধ্যমে ফেসিবাদ দূর করেছি, আর একটা লড়াইয়ের মাধ্যমে আমাদের দুর্নীতির মাধ্যমে লড়াই করে দুর্নীতিকে আমাদের দূর করতে হবে। এই জায়গায় আমরা বোধহয় এখন সামনের দিকে এগিয়ে যাওয়ার পালা, সামনের দিকে এগিয়ে যেতে চাচ্ছেন। আমি আবার পিছনে একটু ফিরে আমার প্রথম প্রশ্নেই ফিরি। আপনি উত্তরে বলেছেন আগের সরকার রাজাকার ও মুক্তিযুদ্ধকে মুখোমুখি দাঁড় করিয়েছে। রাজাকার আর মুক্তিযুদ্ধ তো মুখোমুখি নয় এমন সংজ্ঞা কি কোথাও খুঁজে পাওয়া যাবে? নাম্বার 1। নাম্বার 2, যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দানের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। ছাত্র ইউনিয়ন এটা বলেছে। মুক্তিযুদ্ধের ইতিহাস এর মধ্য দিয়ে কলঙ্কিত হলো কিনা? না, কলঙ্কিত হওয়ার তো কোনো প্রশ্নই নেই। বাংলাদেশ জামাত ইসলামী মুক্তিযুদ্ধ বিরোধী দল নয়, কারণ আপনারা যে দেখেছেন যে জনাব এটিএম আজহারুল ইসলাম, যাকে সম্পূর্ণ অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে 14 বছর জেলখানায় রাখা হয়েছে, তার রায় পরিষ্কার। 7 জন বিচারপতি একমত হয়ে একথা বলেছেন যে এটা সম্পূর্ণ অন্যায় বিচার হয়েছে তার উপরে, জামাতের উপরে এবং জামাতের অন্য নেতৃবৃন্দ যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের উপরে। তো সেখানে আমরা মনে করি যে জামাত ইসলামের এটিএম আজহারুল ইসলাম শুধু মুক্ত হয় নাই, এর মধ্য দিয়ে জামাত ইসলামী কে যে রাজাকার, জামাত ইসলামী মুক্তিযুদ্ধ বিরোধী এবং এই ব্যাপারে তাদের যে অগ্নিসংযোগ, হত্যা, ধর্ষণ, লুটতরাজ, 4টা গুরুত্বপূর্ণ ইস্যু আমাদেরকে সম্পৃক্ত করা হয়েছিল মিথ্যা এবং সম্পূর্ণ অন্যায়ভাবে। সেই জায়গা থেকে আইনগতভাবে জামাত ইসলামী এখন মুক্ত বাংলাদেশে, মুক্ত মানুষের মাঝে মুক্ত জামাত ইসলামী এখন কাজ করার একটা স্কোপ আমাদের আগেও ছিল, এটা এখন আইনগতভাবে তৈরি হয়েছে। সুতরাং জামাত ইসলামীকে রাজাকার বা মুক্তিযুদ্ধ বিরোধী বলে আমাদের আর পিছনে ফিরিয়ে নেওয়া যা বা এই জাতির মধ্যে বিভেদ তৈরি করার যে সুযোগ আওয়ামী লীগ নিয়েছিল বা যে ষড়যন্ত্র করেছিল, এই ষড়যন্ত্র বা এই রাজনীতি বা এই ট্যাগিংয়ের প্রক্রিয়াটা বা এই সিস্টেমটাকে এই দেশের মানুষ গ্রহণ করে নেয় বলেই তো আওয়ামী লীগের এই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে। এবং সেদিন দেখেন শুধু একটা শব্দ ছাত্র জনতাকে উদ্বেলিত করেছিল, শব্দটা ছিল রাজাকারের বাচ্চা। তো এই রাজাকারের বাচ্চা শব্দটাই কিন্তু আমাদের রাজপথে নামিয়ে দিয়েছিল। গভীর রাতে ছাত্রছাত্রীরা হল থেকে মানে তালা ভেঙে, তারপরে রুম থেকে তাদের ভেঙে তারা বেরিয়ে এসেছিল যে আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। গেলাম, আসছি আবার আপনার কাছে। জামাত পর্যন্ত জামায়াতে ইসলামী বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন 71-এর রাজাকাররা দেশ চালাবে, এটা
অসম্ভব। জনগণ ভোট দিলে জামায়াত ক্ষমতায় আসতে পারবে না কেন? প্রথম প্রশ্ন। 1991 সালে জামায়াতের সমর্থন ছাড়া বিএনপি সরকার গঠন করতে পারত না, পর্যাপ্ত আসন ছিল না, তখন জামায়াতকে সাথে নিয়ে সরকার পরিচালনা করেছে বিএনপি। 2001 থেকে 6 পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময় জামায়াতের 2 জন মন্ত্রী ছিলেন, সরকারে থেকে দেশ পরিচালনায় তারা অংশ নিয়েছে। তাহলে এখন অসম্ভব কেন? বিএনপির সাথে নেই বলেই এখন কি আপনাদের অসম্ভব মনে হচ্ছে? ধন্যবাদ। আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর বাংলাদেশে একদলীয় বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রের পথ মুক্ত করেছেন, যার ফলশ্রুতিতেই জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ ছিল এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই সুবাদেই জামাত ইসলামও নিমন্ত্রিত হয়েছে। ইদানিং জামাত ইসলামকেও দেখা যাচ্ছে জামাত ইসলামের বিভিন্ন জায়গায় এই 5ই আগস্টের পর বিভিন্ন জায়গায় আমাদের শীর্ষ নেতা থেকে শুরু করে বিভিন্ন নেতৃবৃন্দকে, আমাকেও নিয়েও খুব অশ্লীল এবং অশ্রাব্য কথাবার্তা তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, যার ফলশ্রুতিতে জামাতের সঙ্গে মানে মনস্তাত্ত্বিক বলেন বা একটা দূরত্ব তৈরি হয়েছে। আমি ব্যক্তিগতভাবে জামাতের সাথে গত 30 বছর যাবৎ সারা বাংলাদেশে জোট হয় জামাত ইসলামের সঙ্গে, আমার ওখানে কোনোদিন জোট হয়নি। আমি প্রায় 30 বছর যাবৎ জামাতের সাথে সবসময় ভোট করে আসি। জামাত ইসলামের রাজনীতি নিয়েও কিন্তু দেশে একটা বিতর্ক রয়েছে, যেটা 1971 সালের মুক্তিযুদ্ধের ঘটনা নিয়ে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জামাত ইসলামের নাম পরিবর্তন হওয়া দরকার ছিল। তার কারণ যদি আপনার পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে বিডিআরের নাম পরিবর্তন হয়, পোশাক পরিবর্তন হয়, তাহলে 71-এর মুক্তিযুদ্ধ তো বাংলাদেশের ইতিহাস থেকে আপনি মুছতে পারবেন না। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান আপনাদের দলের প্রতি উদ্দেশ্য করে বলেছেন 10 লাখ লোকের মিটিং করছে, 100 কোটি টাকা খরচ করছে। আপনি যদিও বলেছেন 25 লাখের মতো লোক হয়েছে। বাপের বাটা হইলে ভোটে আর ভোট কর, ভোটের বেলায় গলা চিপা দেশ কেন? ভোটের বেলায় গলা চিপা দেন কেন? এই প্রশ্নের উত্তর কি? এই প্রশ্নের উত্তর হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী জনগণের দল, তো আমরা জনগণের সাথে থেকে কথা বলি। আমরা আজকে এই দলে আছি, কালকে ওই দলে আছি। দল চেঞ্জ করে আমার এমপি হওয়াটাই টার্গেট, অথবা মানুষকে ফোকাস করাটাই টার্গেট। তো সেই টার্গেট তো আর জামাত ইসলামের না। জামাত ইসলামের টার্গেট হচ্ছে জনগণের কল্যাণে দেশকে নিয়ে কাজ করা। আয় ভোটে আয়, এটা তো আমরা আমাদের ছোট বাচ্চা যারা, তাদের সাথে কিন্তু আমরা এই ভাষা ব্যবহার করি না। আমরা বলি আসো, ঠিক আছে? তো এই জিনিসগুলো এখনকার এই রাজনীতিতে এটা চলে না। এটা যে করবে সে ওই আরেকটা ফ্যাসিস্টদের আচরণে পড়বে এবং তাকে ওরকম একটা পরিণতি বা তার চেয়ে ভয়ঙ্কর পরিণতিতে কিন্তু যেতে হবে। এটা যদি শফিকুল ইসলাম মাসুদ করে, একেবারে আমি আপনাকে বলে রাখলাম, এই রেকর্ডে থাকলো আজকে, যদি শফিকুল ইসলাম মাসুদ করে, যদি জামাত ইসলামী করে, তাকেও ওই একই পরিণতি বহন করতে হবে। সুতরাং আমি বলছি যে জামাত ইসলামী 100 কোটি কেন? জামাত ইসলামী 1000 কোটি টাকা ব্যবহার করার সক্ষমতা রাখে। কেন রাখে? জামাত ইসলামীর এই পকেট, এই 2 পকেট, পিছনের পকেট, এটা আমাদের জামাত ইসলামের কাছে বন্ধক দেওয়া, জামাত ইসলামীর কাছে না। জামাত ইসলামী, আমরা ইসলামী আন্দোলন করি, ইসলামের জন্য কাজ করি। আমাদের সব কিছু, আমাদের বলা আছে যে আমাদের সব কিছু দেশের জন্য, যা কিছু করতে হবে আমরা করবো।